আজকে ক্লাস 12-এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক জন্ম নিয়ন্ত্রণ, যেটা আমাদের জীবনেরও একটা টপিক বলা চলে। আজকে জন্ম নিয়ন্ত্রণ বা একে ইংলিশে বলা হয় থেকে বার্থ কন্ট্রোল। সব থেকে প্রথম যে প্রশ্নটা সবার মনে থাকবে যে জন্ম নিয়ন্ত্রণ বা বার্থ কন্ট্রোল জিনিসটা কী, কারণ এখন আমরা সবাই ছাত্র। তো কিছুদিন পর সবাই যখন সাংসারিক হবে তখন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়তো কেউ স্বপ্ন দেখবে। সেই সময় আমাদের প্ল্যানিং মতো যেন সব কিছু হয়, সেটা জানার জন্য আমাদেরকে বার্থ কন্ট্রোল করতে হবে। তার সঙ্গে গভর্নমেন্ট অর্থাৎ আমাদের সরকার বা আমাদের দেশের উন্নতির জন্য যে জিনিসগুলো প্রয়োজনীয় সেটা হলো পপুলেশনকে কন্ট্রোলে রাখা। তার জন্য কিন্তু বার্থ কন্ট্রোল বা জন্ম নিয়ন্ত্রণ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জানা খুব প্রয়োজনীয়। কারণ বার্থ কন্ট্রোল বা জন্ম নিয়ন্ত্রণ যদি আমরা না জানি, আমাদের ভারতবর্ষের বুকের পপুলেশন এখন প্রায় 140 কোটির মতো, এটা বেড়ে গিয়ে অনেক হবে। আজকে জনসংখ্যা এত বেশি হওয়ার কারণে ভারতবর্ষে কিন্তু বহু জিনিসে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেটা আমাদের যে প্রয়োজনীয় জিনিস, বাসস্থান হোক, আমাদের পোশাক হোক বা আমাদের চাকরি হোক, প্রত্যেকটা জিনিসে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই জিনিসগুলো যাতে আমাদের মোকাবিলায় না আসে বা এই জিনিসগুলোর সঙ্গে যাতে আমাদের সংঘর্ষ না করতে হয়, সেই কারণেই এই চ্যাপ্টারটা পড়া কিন্তু আমাদের প্রত্যেকটা ভারতবাসীর জন্য খুব জরুরি। এটা খুব শিক্ষিত হওয়ার জন্য যেমন প্রয়োজনীয়, একটা অশিক্ষিত মানুষের জন্য প্রয়োজনীয় যার ক্ষেত্রে পুঁথিগত বিদ্যা নেই। কারণ এই যে জিনিসটা রিলেটেড, এটা আমাদের জীবনের সবার একটা পার্ট। সেই কারণে এই প্রত্যেকটা টপিক তোমরা চেষ্টা করো যে তোমাদের বন্ধুবান্ধব হোক বা পরিচিত যারা হোক সবার সঙ্গে শেয়ার করা। কারণ ভারতবর্ষের বুকে একটা স্লোগান আছে, হাম দো হামারা দো। এই যে স্লোগানটা, এটা যথার্থতা তখনই পাবে যদি আমরা আমাদের বার্থ কন্ট্রোলের উপর কন্ট্রোল রাখতে পারি। এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা জেনারেলি দু ধরনের হয়ে থাকে বা দুভাবে আমরা বার্থ কন্ট্রোল করে থাকি। প্রথম যে পদ্ধতিটা আমি প্রথমে লিখছি, তারপর সেটা নিয়ে ব্যাখ্যা করছি। প্রথম যে পদ্ধতি একে বলে স্পেসিং পদ্ধতি, আর সেকেন্ড যে পদ্ধতি এটা হলো টার্মিনাল পদ্ধতি। এখন প্রশ্ন যে এই দুটো জিনিস বলতে কী বোঝায়, মোটামোটাভাবে আমি বুঝিয়ে দিই। ধরো কোনো একটা আমাদের গ্রামে আছে রাম কাকু। রাম কাকুর অলরেডি একটা ছেলে হয়েছে বিয়ের 2 বছর পর। 2 বছর পর একটা ছেলে হয়েছে। রাম কাকু চাই যে তার ওই ছোট্ট ছেলেটাকে সে মানুষ করবে এবং সে দ্বিতীয় একটা সন্তান নেবে, কিন্তু এখন নেবে না, সে মিনিমাম 4 বছর পর দ্বিতীয় সন্তানটা নেবে। তাহলে রামবাবুর যে প্রথম সন্তানটা হয়েছে তার 4 বছর পর দ্বিতীয় সন্তান হবে। কিন্তু আমরা যারা ম্যাচিওর, যারা টিনেজ পার করে এসেছে, কম বেশি সবাই জানো যে মহিলাদের মান্থলি একটা মেনস্ট্রুয়াল সাইকেল হয়, যে সময় তার ক্ষেত্রে কিন্তু গর্ভাবস্থা বা প্রেগনেন্সি আসার সম্ভাবনা থাকে। এখন 4টে বছরে ওই ধরনের সম্ভাবনা অনেক বেশি। প্রশ্ন হবে যে কীভাবে তাহলে ওই প্রেগনেন্সিটাকে আটকানো যায়। ওই আটকানোর দুটো পদ্ধতি আছে, একটা হলো স্পেসিং পদ্ধতি আর একটা হলো টার্মিনাল পদ্ধতি। টার্মিনাল পদ্ধতি এমন একটা পদ্ধতি যার ফলে কিন্তু আর কোনোদিন বাচ্চা নেওয়া যাবে না। তাহলে রামবাবুর ক্ষেত্রে কি টার্মিনাল পদ্ধতি কাজ করবে? কারণ রামবাবু তো চায় যে প্রথম বাচ্চা 4 বছর পর দ্বিতীয় বাচ্চা নেবে, একটা বাচ্চা সে নেবে। তাহলে তার ক্ষেত্রে টার্মিনাল পদ্ধতি ইউজ করলে সে তো দ্বিতীয় বাচ্চাতে আর হবেই না। এটা একটু পরে ডিসকাশন করছি, তখন কিন্তু বোঝা যাবে। তার রামবাবুর ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল সেটা হলো স্পেসিং পদ্ধতি। স্পেসিং মানে কি? একটা বাচ্চা আর একটা বাচ্চার মধ্যে স্পেস দেওয়া। কারো সবেমাত্র বিবাহ হয়েছে, সে চায় না যে বিয়ের সঙ্গে সঙ্গে সে বাচ্চা নেবে, সে চায় 2 বছরের একটা গ্যাপ থাকুক। তাহলে এই যে বিয়ে এবং 2 বছরের গ্যাপ, এই যে একটা গ্যাপ পড়লো, এটাকে আমরা বলে থাকি স্পেসিং পদ্ধতি, অর্থাৎ একটা জায়গা দেওয়া, ফাঁকা জায়গা নেওয়া। এক্ষেত্রে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে যেগুলো একটু পরে ডিসকাস করব। আগে টার্মিনাল পদ্ধতি চলে যায়, কারণ টার্মিনাল পদ্ধতি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এর ভাগটাও তুলনামূলক কম। টার্মিনাল পদ্ধতি মানে কি বললাম, ধরো কারোর ক্ষেত্রে অলরেডি 2টো বাচ্চা হয়ে গেছে, হাম দো হামারা দো, সে হয়তো গভর্নমেন্টের খুব বড় ফ্যান বা ইন্ডিয়ার ডেভেলপমেন্টে খুব ফ্যান, যে আমি আর বাচ্চা নেব না, আমার 2টো বাচ্চা অলরেডি হয়ে গেছে, আমি আর বাচ্চা নেব না। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই, গ্রামের দিকে বহু মানুষকে দেখতে পাই যে তোমার তো 2টো বাচ্চা হয়ে গেছে, অপারেশন হয়েছে? অনেক মহিলাকে জিজ্ঞাসা করে, শুনে থাকলে ভালো জিনিস, না শুনলে শুনে নিলে আমার কাছ থেকে। তো জেনারেলি অপারেশন হয়েছে এই যে শব্দটা, ওটা কাকে ইন্ডিকেট করে? টার্মিনাল। তো এই টার্মিনাল পদ্ধতি যদি কেউ অবলম্বন করে বা অপারেশন যদি হয়ে যায়, তখন দেখতে পায় যে তার আর দ্বিতীয় বাচ্চার পরে কিন্তু আর বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কারণ কি? কারণটাই এখানে আমি বলছি। এই টার্মিনাল পদ্ধতি জেনারেলি মহিলাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, কিন্তু টার্মিনাল পদ্ধতি একইভাবে পুরুষদের ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে, মহিলা এবং পুরুষ দুজনের ক্ষেত্রে হয়ে থাকে। যারা হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা পড়োনি বা যারা অন্য কোনো ফিল্ড থেকে ভিডিওটা দেখছেন, তাদের জন্য আমি একটা জিনিস ব্যাখ্যা করি। আমি এখানে একটা বেসিক ছবি আঁকছি একদম।
এই ছবিটার অনেকগুলো ইন্ডিকেশন আছে, অনেকগুলো জায়গা আছে। এই গোল গোল যেটা এঁকেছি এটা হলো আমাদের ডিম্বাশয়, একে ইংলিশে বলা হয় ওভারি, একে ইংলিশে বলা হয় ওভারি। আর এই যে জিনিসটা এঁকেছি একে বাংলায় বলা হয় জরায়ু, একেই ইংলিশে বলা হয় ইউটেরাস। একটা ছোট্ট বাচ্চা যখন মায়ের পেটে আসে, প্রেগনেন্ট যখন একটা মহিলা হন, তখন ওই বাচ্চারা কিন্তু এই যে জরায়ু এর মধ্যেই কিন্তু বড় হতে থাকে। এই জরায়ুটাকে মাতৃগাহ বলা হয়ে থাকে জেনারেলি। এবার এই ডিম্বাশয়ের মধ্যেই তৈরি হয় ডিম্বাণু। ডিম্বাশয়ের মধ্যে কি তৈরি হয়? ডিম্বাণু। আমি ধরছি ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু বেরোলো। এই ডিম্বাণুটা বেরোনোর পর এই একটা নালীর মাধ্যমে ডিম্বাণুটা এরকম জায়গাতে এসে হাজির থাকে। এই যে ভিডিওটা, এই যে ছবিটা আঁকছি, এই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসে কিন্তু কাজে দেবে কনসেপ্ট বোঝার জন্য। তো এখান থেকে ডিম্বাণুটা বেরিয়ে এখানে এসে জমা থাকে। এখন এই যে জিনিসটা এঁকেছি এটা হচ্ছে আমাদের যোনি বা ভ্যাজাইনা। এটা হলো ভ্যাজাইনা একটা মহিলার। এখন কোনো একটা মানুষ যদি ইন্টারকোর্স করে তখন এই ভ্যাজাইনার মধ্যেই করে থাকে, এবং ইন্টারকোর্সের ফলে কি হয়? স্পার্ম বেরোয়। ধরলাম এটা স্পার্ম। এখন এই স্পার্ম চলতে থাকে এবং স্পার্মের একটা মর্টালিটি আসে, ও চলে চলে কিন্তু দূরে যেতে পারে। স্পার্মটা চলে চলে কোথায় আসে? এই ডিম্বাণুর কাছে আসে। ডিম্বাণুর কাছে আসার ফলে নিষেক হয় এবং একটা ছোট্ট সেল তৈরি হয়। ওই সেলটা আবার এখানে এসে বাচ্চাটাকে সম্পূর্ণভাবে তৈরি করে বা বাচ্চাটার বৃদ্ধি করে থাকে। আমি চাইছি যে কোনোভাবে যাতে স্পার্ম অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু যাতে মিলিত না হয়, কারণ এরা দুজন মিলিত হয়ে গেলে বাচ্চা তৈরি হয়। এরা যদি দুজন মিলিত না হয় তাহলে কিন্তু বাচ্চা তৈরি হবে না। তাহলে সেক্ষেত্রে এই টার্মিনাল পদ্ধতিতে কি করা হয়? টার্মিনাল পদ্ধতিতে এই ডিম্বাণুটা এবং শুক্রাণুর মাঝখানে একটা খাল কেটে দেওয়া হয়। ধরো কথার জন্য বলছি, আমি যেতে চাইছি, আমি কোনো একটা জায়গায় বারবার যাই, আমার বাড়ির লোক কী করছে, চাইছে না যে আমি ওই জায়গায় যাই, সেই জন্য মাঝখানে একটা খাল কেটে দিয়েছে। পূর্বের যুগে দেখতে পেতে রাজারা নিজেদের ওই মহলের চারপাশে একটা খাল কেটে রাখতো, কারণ কি এপার থেকে ওপারে যাতে খুব সহজে কেউ না যেতে পারে, বা এতটা বড় কাটতো যে যেতেই না পারে। এখানে ঠিক ওইরকমই ভাবো যে খাল কেটে দেওয়া হয়, ঠিক আছে? তো এখানে কি করা হয়? এই জায়গাটায় কেটে দেওয়া হয়। এখন এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না হাতের মতো, এটা বলা হয় ফ্যালোপিয়ান টিউব। কি বলা হয়? ফ্যালোপিয়ান টিউব। এই যে শব্দটা লিখেছি টিউব, এই শব্দটা মনে রাখো। কোনটাকে ফ্যালোপিয়ান টিউব বললাম? এই যে হাতলের মতো জিনিসটাকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। এখন এই খালটা কেটে দিচ্ছি কোথায়? এই টিউবেতে। এই টিউবে কেটে দেওয়ার পরে একে কি করা হয়? আমরা সেলাই করে দিই, ঠিক আছে? সেলাই করে দিই মানে বেঁধে দিই, ধরতে পারো। এখন যেহেতু কেটেছি আমি টিউবে, তাই টিউবের কাটাটাকে আমরা বলে থাকি টিউবেক্টমি। কি বলে থাকি? টিউবেক্টমি। সহজ শব্দ, যেমনভাবে আমরা প্রত্যেকটা শব্দ ভেঙে পড়ি এখানেও পড়ব। টিউব শব্দ লেখা আছে মানে ফ্যালোপিয়ান টুবি, এবং টমি মানে কেটে দেওয়া। টমি মানে কি? কেটে দেওয়া, ঠিক আছে? জাস্ট এরকমভাবেই মনে রাখো, টিউবেক্টমি মানে টিউব কেটে দেওয়া। কোন টিউব? ফ্যালোপিয়ান টিউব। কার ক্ষেত্রে হয়ে থাকে? এটা মহিলা। তাহলে মহিলাদের ক্ষেত্রে টার্মিনাল পদ্ধতি বা পার্মানেন্ট বা সার্জিক্যাল পদ্ধতি, যার মাধ্যমে আর কোনোদিন সে প্রেগনেন্ট হতে পারবে না, সেটা হলো এই টিউবেক্টমি। সুতরাং গ্রামের কোনো মানুষ যদি 2 বা 3টে বাচ্চার পরে জিজ্ঞাসা করে যে তোমার কি অপারেশন হয়েছে, তার মানে কোন জিনিসটার কথা জিজ্ঞাসা করছে? টিউবেক্টমি। এই টিউবটা কেটে দিয়েছে কিনা এটার কথা জিজ্ঞাসা করে। এই টিউবটা যদি কারো একবার কেটে দেয়, সেক্ষেত্রে কিন্তু তার প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা ওখানেই শেষ হয়ে গেল। সুতরাং এটা হলো টার্মিনাল পদ্ধতি। একইভাবে পুরুষের ক্ষেত্রেও হয়ে থাকে। আমি পুরুষদের একটা শুক্রাশয় অঙ্কন করলাম, জাস্ট একটা রাফ স্ট্রাকচার। এটা ধরো শুক্রাশয়। এই শুক্রাশয়ের মধ্যে তৈরি হয় স্পার্ম। এই শুক্রাশয় থেকে বিভিন্ন নালীর মাধ্যমে আলটিমেটলি শুক্রাণু আমাদের শরীরের বাইরে বেরিয়ে আসে। এই যে নালীটা এঁকেছি, এখান থেকে এই নালীটা, এর নাম হলো ভাস ডিফারেন্স। কি নাম? ভাস ডিফারেন্স। একইভাবে যেমন মহিলাদের ক্ষেত্রে এই টিউবটা কেটে দিলে স্পার্ম এখানে গিয়ে ওভামের সঙ্গে বা ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে পারবে না। একইভাবে যেহেতু পুরুষের এই শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু তৈরি হয় এবং তারা এই নালীর মাধ্যমে আসে এবং এই নালীর মাধ্যমে বাইরে বের হয়, তাহলে আমি যদি এখানে একটা ওই মহিলাদের মতো যদি খাল কেটে দিই, এখানে যদি কেটে দিই, তাহলে নিশ্চয়ই আর শুক্রাণু এদিক থেকে এদিকে যেতে পারবে না। তাহলে আমি একইভাবে পুরুষদের ক্ষেত্রে কি করি? এখানে একটা কাট লাগিয়ে দিই এবং সেলাই করে দিই। দুটো নালীকে সম্পূর্ণ আলাদা করে দিলাম। নালীকে আলাদা করে দিলে শুক্রাণু কিন্তু এদিক থেকে আর কোনোভাবে এদিকে যেতে পারবে না। আমি বলেছিলাম যে মহিলাদের ক্ষেত্রে টিউবে কেটে দেওয়াকে বলা হয় টিউবেক্টমি। একইভাবে পুরুষদের ক্ষেত্রে ভাস ডিফারেন্সকে কাটার নাম হলো ভ্যাসেকটমি। কি বলা হয়? স্যার এটা তো বুঝতে কোনো অসুবিধা নেই, কারণ এখানে তো লেখাই আছে ভ্যাসেক মিন ভাস ডিফারেন্স, আর টমি মান কিছুক্ষণ আগেই বললেন কেটে দেওয়া।
সুতরাং মহিলাদের ক্ষেত্রে টিউব কাটানো টিউবেক্টমি, পুরুষদের ক্ষেত্রে ভাস ডিফারেন্স কাটানো হলো ভ্যাসেক্টমি। ভাস ডিফারেন্সের মধ্যে দিয়ে যেহেতু শুক্রাণু যায়, সুতরাং ভাস ডিফারেন্স কেটে দিলে শুক্রাণু আর কিন্তু কোনোভাবে একটা পুরুষের বাইরে বেরিয়ে আসতে পারবে না। মহিলাদের ক্ষেত্রে টিউবেক্টমি হলে কিন্তু কোনোভাবে স্পাম এখানে যেতে পারবে না। এবার প্রশ্ন যে এই পদ্ধতিটা কতটা কার্যকর একজন প্রেগনেন্ট না হবার ক্ষেত্রে। এই পদ্ধতিটা যখনই করা হবে তারপর থেকে কোনোভাবে একটা মহিলা আর প্রেগনেন্ট হবে না, কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করলে মিনিমাম 3 মাস পর্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ কি, ধরো এখান থেকে স্পাম বেরিয়ে এই নালীতে এসেছে, আমি কথার জন্য বলছি এখানে কিছু কিছু স্পাম অলরেডি ভর্তি হয়ে রয়েছে, কারণ আমরা জানি স্পাম জেনারেলি 3 মাস করে একটা ডিউরেশনে থাকার জন্য ওখানে। তো যেহেতু এখানে জমা থাকে সেই কারণে এখানে একটা থলি আছে, বিশেষ থলি, তাকে বলে সেমিনাল ভেসাইকেল, এবং সেই থলিতে গিয়ে কিন্তু স্পাম কিছু পরিমাণ বা কিছু দিন পর্যন্ত জমা থাকে। সুতরাং এটা কেটে দেবার পরেই সে যদি খুব আনন্দের সঙ্গে আনপ্রোটেক্টেড সেক্স অর্থাৎ কোনো রকম কোনো প্রোটেকশন ছাড়া সেক্স করে, তার কিন্তু 3 মাস পর্যন্ত প্রেগনেন্ট হবার, তার নয় মানে তার যে ফিমেল পার্টনার থাকবে তার কিন্তু প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু মিনিমাম 3 মাস পর্যন্ত অবশ্যই প্রোটেকশন নিয়ে, যেটা এখানে আলোচনা করব ওটা নিয়ে কিন্তু অবশ্যই করা উচিত, বা সেক্স অ্যাভয়েড করা 3 মাস পর্যন্ত অবশ্যই উচিত। তাহলে কিন্তু 3 মাসের মধ্যে করলে ভ্যাসেক্টমির পরেও কিন্তু একটা তার ফিমেল পার্টনার কিন্তু প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই দুটো পয়েন্ট হলো টার্মিনাল পদ্ধতি। এরপর সবথেকে যেটা ইন্টারেস্টিং, যেটা সবথেকে মানুষ বেশি ইউজ করে থাকে, এটা তো কম মানুষ ইউজ করে জেনারেলি, এটা যেটা সবথেকে বেশি ইউজ করে এটা নিয়ে ডিসকাস করব। তার আগে এই জিনিসটা নিয়ে একটুখানি আমি একটা ঘটনা আছে সেটা বলি। পূর্বের যুগে বহু মহিলা বা পুরুষকে যাতে প্রচুর পরিমাণে বাচ্চা না নেয়, পূর্বের দিনে তো প্রচুর বেশি মানুষ বাচ্চা নিতেন, তো সেক্ষেত্রে কি করা হতো না, হসপিটালে এরকম ধরনের একটা অর্ডার ছিল যে মোটামুটি ভ্যাসেক্টমি বা টিউবেক্টমি উইথাউট কোনো কনসেন্ট মেডিকেলে সব কিছু করা হয়ে থাকে, কিন্তু এখানে উইথাউট কনসেন্ট কিছু কিছু ক্ষেত্রে করে দেওয়া হতো গভর্নমেন্টের প্রেসারের জন্য। তো সেক্ষেত্রে কি হতো না, বহু মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন ঝামেলার অংশ হয়, যেটা বর্তমানে কিন্তু সম্পূর্ণভাবে প্রায় বন্ধ হয়ে গেছে, যার ফলে এই জিনিসগুলো কিন্তু কাউকে না জানিয়ে করা হয় না, মানুষ স্বইচ্ছাই করে। এবং এই জিনিসটাকে গভর্নমেন্ট প্রমোট করার জন্য ইভেন যারা ভ্যাসেক্টমি করে তাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকাও দেওয়া হয়ে থাকে, টিউবেক্টমি করলেও কিন্তু একটা টাকা বা প্রাইজ মানি কিন্তু দেওয়া হয়ে থাকে। সুতরাং এই জিনিসটা হলো টার্মিনাল পদ্ধতি। এবার আমরা যাব স্পেসিং পদ্ধতিতে। এতক্ষণ পর্যন্ত আমরা টার্মিনাল পদ্ধতি পড়লাম, এবার পড়ব স্পেসিং পদ্ধতি। এটার কিন্তু সবথেকে বেশি ইউজ হয়ে থাকে, সুতরাং এটা খুব ভালো করে মন দিয়ে শোনো। যেগুলো বলবো সবকটাই আশা করি আমাদের জীবনেও যেমন কাজে লাগবে, এক্সামের জন্য খুব কাজে লাগবে। জেনারেলি স্পেসিং পদ্ধতির জন্য আমরা 5টা পদ্ধতিকে আলোচনা করে থাকি, 5টা পদ্ধতিকে ইউজ করা হয়ে থাকে। 3টা পদ্ধতি লেখা আছে যেটা এখনই ডিসকাশন করব। আর আইওডি এবং হরমোনাল এই দুটো আমাদের বোর্ডসের জন্য এবং আমাদের ভারতবর্ষে সবথেকে বেশি এই দুটো জিনিস ইউজ হয়ে থাকে, বা একটা মহিলা সবথেকে বেশি এই দুটো জিনিস ইউজ করেন কিসের জন্য না, স্পেসিং বা বাচ্চা না নেওয়ার জন্য, বার্থ কন্ট্রোলের জন্য। এটা একদম লাস্টে ডিসকাশন করছি কারণ এই জিনিস দুটো খুব ভাইটাল। সুতরাং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, এই দুটো কিন্তু খুব সবথেকে ইম্পর্টেন্ট বোথ বোর্ডসের জন্য এবং আমাদের লাইফের জন্য। তার আগে 3টে জিনিস কথা বলি। এই 5টার মধ্যে এই যে 3টে লিখেছি এবং এই 3টে তুলনামূলকভাবে শারীরিক একটু ক্ষতি বেশি হয়ে থাকে, এই দুটো একটু শারীরিক কম হয়ে থাকে, এই দুটো শারীরিক ক্ষতি একটু বেশি হয়ে থাকে। যে ক্ষেত্রে শারীরিক ক্ষতি কম হয়ে থাকে সেক্ষেত্রে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা বা ফেলিওর রেট অফ কন্ট্রাসেপটিভ সেই ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। সুতরাং এই পদ্ধতিগুলোর ক্ষেত্রে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে 1%, 2%, 3% করে থাকে। এক্ষেত্রে আইওডি এবং হরমোনাল পদ্ধতি এগুলো লেস দ্যান 1% প্রেগনেন্সির সম্ভাবনা থাকে, অর্থাৎ 100 জন যদি ইউজ করে দেখা যাচ্ছে যে 1 জন বা 8 জনের হয়েছে প্রেগনেন্সি এসেছে। তো এই পদ্ধতিগুলো বেসিক্যালি প্রথমে আমি আলোচনা করি। প্রথম পদ্ধতির নাম হলো প্রাকৃতিক বা ন্যাচারাল পদ্ধতি। প্রত্যেকটা জিনিসের আমি ইংলিশ টার্মগুলো লিখে দিয়েছি, যারা নিটের জন্য প্রিপারেশন হচ্ছে তাদের বুঝতে সুবিধা হবে। প্রাকৃতিক বা ন্যাচারাল পদ্ধতি। প্রাকৃতিক বা ন্যাচারাল কি, একটা জিনিস ভাবো, পূর্বের দিনে অর্থাৎ ধরো প্রায় 200 বছর আগেও এই ধারণাগুলো তো ছিল নিশ্চয়ই মানুষের মধ্যে যে বার্থ কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, তখন মানুষের কম ছিল জ্ঞান বা ধারণা কম ছিল, কিন্তু সম্ভাবনা মানে এইগুলো সবার কম বেশি জানা ছিল যে আমার বার্থ কন্ট্রোল করতে হবে বা আমি এখন বাচ্চা নিতে চাইছি না, এই জিনিসগুলো কম বেশি জানা ছিল। তখন যে পদ্ধতি ম্যাক্সিমাম মানুষ ইউজ করতেন, কারণ এইসব জিনিসগুলো তখন কোনো রকম কোনো কিন্তু অস্তিত্ব ছিল না, তখন কিন্তু সবাই যেটা ইউজ করতেন সেটা হচ্ছে প্রাকৃতিক বা ন্যাচারাল পদ্ধতি। বর্তমানেও এই জিনিসটাকে ইউজ করে অনেক মানুষ থাকেন, তবে এই জিনিসটাই সবথেকে বেশি ফেলিওর রেট, অর্থাৎ এটা যদি সঠিক জ্ঞান বা সঠিকভাবে যদি মানে জিনিসটা না জেনে কোনোভাবে আনপ্রোটেক্টেড সেক্স করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সির সম্ভাবনাটা সবথেকে বেশি থাকে। ন্যাচারাল পদ্ধতি বা প্রাকৃতিক পদ্ধতি কি, কোনো জিনিস আমি ইউজ করব না, জাস্ট আমার নলেজ ইউজ করব। একটা মহিলার এবং একটা পুরুষ নিজেদের যে শারীরিক সম্পর্ক সেটাতে একটা নলেজের মাধ্যমে করে থাকবে, যদি আনপ্রোটেক্টেড করে থাকে, অর্থাৎ কোনোরকমভাবে কোনো প্রোটেকশন নেই, ডাইরেক্টলি হচ্ছে ফিজিক্যাল হচ্ছে। তো
তো সেক্ষেত্রে জেনারেলি তিনটে জিনিসের ইউজ হয়ে থাকে, একটা হলো নিরাপদ সময়, একটা হচ্ছে ল্যাম্প, আর একটা হচ্ছে তুলে নেওয়া পদ্ধতি। ল্যাম্পের ফুল ফর্ম হচ্ছে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, একটু পরে ডিসকাশন করছি। প্রথমে নিরাপদ সময়। নিরাপদ সময় বলতে কি বোঝায় না, যে সময় ডিম্ব নিঃসরণের সম্ভাবনা থাকে না, বা যে সময় একটা মহিলার মধ্যে ডিম্ব থাকে না। একটা পুরুষের মধ্যে কিন্তু সব সময় 24 ঘন্টায় কিন্তু স্পার্ম অ্যাভেলেবেল থাকে, অনেক এজ পর্যন্ত অ্যাভেলেবেল থাকে, কিন্তু একটা মহিলার ক্ষেত্রে ডিম্বাণু কিন্তু শরীরের মধ্যে সবসময় থাকে না। আমরা অনেকে মেনস্ট্রুয়াল সাইকেলের নাম শুনেছি, মহিলাদের একটা নির্দিষ্ট সময়ে রজস্রাব হয়ে থাকে। রজস্রাবটা ওই মেনস্ট্রুয়াল পার্টের একটা পার্ট। ওই রজস্রাবের পর একটা মহিলার ক্ষেত্রে ডিম্বাণুটা বড় হতে থাকে এবং একটা সময়ে ওই ডিম্বাশয়, যে ছবি এঁকেছিলাম একটু আগে, ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা বেরিয়ে ওই নালীর মধ্যে কিন্তু উপস্থিত থাকে। ওই নালীর মধ্যে 2-3 দিন থাকার পর যদি স্পার্ম পায় তাহলে ও বাচ্চা তৈরি করে, মানে বাচ্চা তৈরি হয়, আর যদি না পায় তাহলে ও কিন্তু বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে, বা নষ্ট হয়ে যায়, বাইরে বেরিয়ে যায় বলা ভুল, নষ্ট হয়ে যায় এবং রজস্রাবের সঙ্গে সেটা বেরিয়ে যায়। সুতরাং যেই সময় ডিম্বাণু এই নালীর মধ্যে প্রেজেন্ট থাকে বা নালীর মধ্যে প্রেজেন্ট থাকতে পারে, সেই সময়টাকে আমরা কি বলে থাকি জেনারেলি নিরাপদ পদ্ধতি। তো যেটা বলছিলাম যে সময় ডিম্বাণু ওই টিউবের মধ্যে প্রেজেন্ট থাকে সে সময় প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং যে সময় ডিম্বাণু থাকে না, বাকি যে সময়টা তাকে বলা হয়ে থাকে নিরাপদ সময়। তো জেনারেলি একটা মহিলা যদি 28 দিনের সাইকেল হয়, আমি একটা বেসিক ছবি এখানে আঁকছি, 28 দিনের কোনো একটা মহিলা যদি সাইকেল হয়, এই ধরনের যারা গ্রামের দিকের মহিলা, যারা তুলনামূলকভাবে একটু মানে জ্ঞান কম রাখে যে কবে আমার রজস্রাব হচ্ছে, কবে হতে পারে, তো তাদের ক্ষেত্রে একটা জেনারেলি সরকার একটা এরকম গোল মালাটাই পুঁথি দেওয়া থাকে, যেখানে এরকমভাবে কিছু কিছু পুঁথির মালা থাকে, ওকে, এরকমভাবে মালা থাকে। তো এই যে রেড কালারের যে মালাগুলো, ওদেরকে এর উপরে কিন্তু একটা গার্ডার টাইপ বা সুতো টাইপ থাকে, যেটা কিন্তু পুরোটা এরকমভাবে ঘুরতে থাকে। ধরো এই পেনের উপর আমি একটা গার্ডার রেখেছি, এরকমভাবে গার্ডারটা যেমন আমি সরিয়ে নিয়ে যেতে পারবো, একইভাবে এক্ষেত্রে কিন্তু এটা সরিয়ে নিয়ে যেতে পারি। তো মহিলাকে বলা হয় যে এগুলো সব রেড, আর এখানে একটা ডিপ রেড, এখানে একটা প্রথমটা যেটা থাকে এটা একদম ডিপ রেড, একটা এরকম পুঁতির মালা থাকে। তো প্রথম গ্রামের দিকে মহিলাকে বলা হয় যে তোমার যেদিনে প্রথম ব্লিডিং হবে বা মেনস্ট্রুয়াল সাইকেলের প্রথম যেদিন রজস্রাব হবে, সেদিন তুমি কি করবে না, এই মালাটার উপর এই পুঁথিটার উপর এই রাবারটাকে তুমি পরিয়ে রাখবে। এরপর প্রত্যেক দিন তুমি এই রাবারটাকে সরাতে নিয়ে আসবে যেদিন পর্যন্ত শেষ হবে। এখন শেষ হবার পর এখানে বেশ কিছু পুঁতি থাকে যেগুলো হচ্ছে সাদা রঙের। আমি এখানে সাদা কালারের আমার হবে না বলে আমি ব্লু কালার দিয়ে বোঝাচ্ছি। তো সাদা রঙের এরকম এখানে টানা কিছু পুঁতি থাকে, প্রায় 12 দিন পুঁতি থাকে, 12টা পুঁতি থাকে, অর্থাৎ 12 দিনের পুঁতি থাকে। অর্থাৎ একটা মহিলার রজস্রাব থেকে শুরু করে ডিম্বাণু নিঃসরণ জেনারেলি হয়ে থাকে 14তম দিনে। একটা 28 দিনের যদি সাইকেল হয়, তার অর্ধেক দিনে অর্থাৎ 14তম দিনে ডিম্বাণু নিঃসরণ হয়। কি হয়? ডিম্বাণু নিঃসরণ। একে বলা হয় থাকে ওভুলেশন। ওভুলেশন মানে কি? ওভাম বাইরে বেরিয়ে যাওয়া। তো 14তম দিনে জেনারেলি ডিম্বাণু বা ওভুলেশন হয়ে থাকে। এই সময় সবথেকে বেশি প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা। এরপরেও আরও 2-3 দিন পর্যন্ত যেহেতু বললাম টিউবে থাকে, সে কারণে এই সময় না করার সিদ্ধান্ত নেওয়াটা সবথেকে ভালো। তো এখানে ধরো 7 দিন পর্যন্ত যদি একটা মহিলার ক্ষেত্রে 6 দিন পর্যন্ত বা 5 দিন পর্যন্ত যদি রজস্রাব হয়, তারপর থেকে এখানে প্রায় 1 সপ্তাহ এবং এখানে আরও প্রায় 5 দিন পর্যন্ত আনপ্রোটেক্টেড সেক্স না করলে প্রেগনেন্সির সম্ভাবনা অনেক কম থাকে। তো সেই কারণে এই 12 দিন বা এই পুঁথি সিস্টেম কিন্তু থাকে। এরপর আবার এখানে কালো রঙের একটা পুঁথি দেওয়া থাকে। এই পুঁথিটার ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু স্টপ করে দেখতে পারো যে পুঁথিটা কেমন টাইপ দেখতে হয়ে থাকে বা কোনটার কীভাবে ইউজ করা হয়ে থাকে। তো এইভাবে গ্রামের মহিলাদের যাদের হিসাব বুঝতে একটু সমস্যা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা মালা দেওয়া হয়ে থাকে, যেটা এই নিরাপদ পদ্ধতির বা নিরাপদ সময় বোঝার কিন্তু একটা সঠিক পদ্ধতি বলা যেতে পারে। তো কিন্তু এক্ষেত্রে কিন্তু বহু জিনিসের গোলমাল হতে পারে। একটা মহিলার ক্ষেত্রে এটা 28 দিন ধরে, ধরো 28 থেকে 31 দিন ধরে জেনারেলি এই মালাটা দেওয়া হয়ে থাকে। কিন্তু কারো যদি ইরেগুলার হয়, আমরা জানি বর্তমান যুগে বহু প্রবলেমের জন্য মানুষের মেনস্ট্রুয়াল সাইকেল কিন্তু ইরেগুলার হয়ে থাকে মহিলাদের। তাহলে ইরেগুলার হলে এই কাউন্টটা তো ঠিকঠাক হবে না, সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভয়ানক পরিস্থিতি হতে পারে। সুতরাং নিরাপদ পদ্ধতি বা নিরাপদ সময় এটার উপর ভরসা করে কিন্তু আনপ্রোটেক্টেড সেক্স করা খুবই বিপজ্জনক। প্রেগনেন্সির সম্ভাবনা কিন্তু অনেক শতাংশ থাকে। তারপরে যেটা পদ্ধতি, এই জিনিসটা তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকটা মানুষের। তারপর হচ্ছে ল্যাম্প, এটার নাম হলো ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া শব্দটার অর্থ কি? মেনস্ট্রুয়াল সাইকেল অ্যাবসেন্ট থাকা। মেনোরিয়া মানে হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল যদি আমরা ধরি, অ্যামেনোরিয়া মানে অ্যাবসেন্ট অফ মেনস্ট্রুয়াল সাইকেল। অর্থাৎ কোনো একটা মহিলার কোনো মাসে যদি মেনস্ট্রুয়াল সাইকেল অফ থাকে বা অ্যাবসেন্ট থাকে, তখন তাকে আমরা বলে থাকি অ্যামেনোরিয়া। ল্যাকটেশনাল মানে কি? একটা মহিলা যখন প্রেগনেন্ট হলো, বাচ্চা ডেলিভারির পর সে বাচ্চাকে দুগ্ধ পান করায় বা দুগ্ধ তার নিঃসরণ হয়, সেই সময় সেই জিনিসটাকে বলা হয় থাকে ল্যাকটেশন, অর্থাৎ দুগ্ধ পান করানো। এবার এই দুগ্ধ পান করানোর সময় একটা মহিলার জেনারেলি মেনস্ট্রুয়াল সাইকেল অফ থাকে কতদিন পর্যন্ত? আপ টু 6 মান্থ।
জেনারেলি 6 মাস পর্যন্ত, 6 মান্থ, 6 মাস পর্যন্ত একটা মহিলার বাচ্চা ডেলিভারি হওয়ার পর মেনস্ট্রুয়াল সাইকেল অফ থাকে, তাকে বলে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। এবার আমি শুরুতেই বলছিলাম যে প্রত্যেক মহিলার ক্ষেত্রে প্রত্যেক মাসে একটা করে মেনস্ট্রুয়াল সাইকেল হয় এবং প্রত্যেক মেনস্ট্রুয়াল সাইকেলের এই 14তম দিনের ডিম্বাণুষ্মান হয়। এবার ধরো কারো ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেলটা হচ্ছেই না, তাহলে তার ক্ষেত্রে ডিম্বাণুষ্মান হবে না। ডিম্বাণুষ্মান যদি কারো ক্ষেত্রে না হয় তাহলে তার ক্ষেত্রে কি প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা কোনোভাবে থাকবে? প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। সেই জন্য এই ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া যখন কোনো একটা মহিলা চলে তখন কিন্তু আনপ্রোটেক্টেড সেক্স করলে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ সেই সময় মহিলাদের ডিমোনেশন হয় না। তো এই জিনিসটাও একইভাবে খুব ডাউটফুল, কারণ কোন মহিলার কখন যে মেনস্ট্রুয়াল সাইকেল চালু হয়ে যাবে সেটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল। সেই কারণে বহু মানুষের দেখতে পাওয়া যাবে যে সবেমাত্র বাচ্চা হয়েছে, একটা প্রথম বাচ্চা এবং দ্বিতীয় বাচ্চার মধ্যে গ্যাপ কত বছর? ম্যাক্সিমাম 1 থেকে 1.5 বছর। 1 থেকে 1.5 বছরে যে সমস্ত মানুষের গ্যাপ পড়ে তাদের ক্ষেত্রে কি এই ল্যাকটেশনাল অ্যামেনোরিয়ার ফেলিওরের জন্য জেনারেলি হয়ে থাকে। তারা কনফিডেন্স ও আনপ্রোটেক্টেড সেক্স করে, কিন্তু দেখা যায় যে কিছুই না, মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়ে গেছে হঠাৎ করে 6 মাসের আগেই, 5 মাসে শুরু হয়ে গেছে। তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চার গ্যাপ ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 12 থেকে 13 মাস বা 14-15 মাসের মধ্যেই হয়ে থাকে। সেটা কিসের উদাহরণ? LAN। সুতরাং ওই একটা বাচ্চা আর একটা বাচ্চার মধ্যে যদি 1 বছরের গ্যাপ না চাও তাহলে এই পদ্ধতির কিন্তু একদম ইউজ না করাই বেটার। তারপরে যে পদ্ধতি সেটা হচ্ছে তুলে নেওয়া পদ্ধতি। এই পদ্ধতিটা একদম বেসিক পদ্ধতি, সবাই জানে কম বেশি। সেটা হলো কি, একটা মহিলা এবং পুরুষ যখন ইন্টারকোর্স করে বা সেক্স করে, যাকে নর্মাল ভাষায় বলা হয় থাকে, এই সেক্স করার সময় জেনারেলি একটা পুরুষের যে পুরুষাঙ্গ থেকে স্পাম বেরোয় বা সিমেন্ট বেরোয়, ওই সিমেন্টটা মহিলার জননাঙ্গের মধ্যে কিন্তু থাকে বা ওখানে সেটা নিক্ষেপ হয়। এখন কোনো একটা পুরুষের যখন ওই সিমেন্টটা নিক্ষেপ হবে তার পূর্বে যদি পুরুষ তার জননাঙ্গ বা পেনিস বের করে নেয় মহিলা জননাঙ্গ থেকে, তখন তাকে আমরা বলে থাকি তুলে নেওয়া পদ্ধতি। কারণ ওই পেনিস বা জননাঙ্গ যদি তুলে নেয় তখন সিমেন্টটা ওই মহিলার জননাঙ্গে বা জনন গাত্রের মধ্যে পড়লো না, এর ফলে সেখানে কিন্তু স্পাম গেল না। স্পাম না গেলে তো প্রেগনেন্ট হবে না। তাহলে সে যদি কোনোভাবে জননাঙ্গ বের করে নিয়ে যদি সিমেন্টটাকে বাইরে ডিসচার্জ করে তাহলে স্পাম ভিতরে ঢোকার সম্ভাবনা কিন্তু কোনোভাবে থাকলো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্ট হয় না। আবারও বলি, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাও কিন্তু খুব ডেঞ্জারাস। কারণ একটা মানুষ ভাববে যে আমি যে আমার ডিসচার্জ হওয়ার আগেই তুলে নিয়েছি, কিন্তু দেখা যায় এই সিমেন্ট ডিসচার্জ হওয়ার আগেই মানুষের একটা যে পেনিস থেকে নিঃসরণ হয়ে থাকে তাকে বলা হয় থাকে প্রিকাম, ওর মধ্যেও কিন্তু কিছু পার্সেন্টেজ স্পাম থাকতে পারে। তাহলে সুতরাং কেউ কনফিডেন্স সহ ভাবছে যে আমি তো তুলে নিয়েছি তাহলে তো প্রেগনেন্টের সম্ভাবনা নেই, কিন্তু সেক্ষেত্রে ওই প্রিকামের জন্য কিন্তু একটা মানুষের প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা 100% না হলেও কিছু শতাংশ থাকতেই পারে। তো সেই কারণে এটাও কিন্তু খুব একটা ডেঞ্জারাস পদ্ধতি। এক্ষেত্রেও কিন্তু বহু মানুষের দেখা যায় যে প্রেগনেন্সি আসছে। এটা বহু মানুষের ক্ষেত্রে দেখা যায়, জেনারেলি যারা লিভ-ইনে থাকে তাদের ক্ষেত্রে এই পদ্ধতিগুলো খুব কমন জিনিস, এইটা এবং এইটা, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু মোটামুটি প্রেগনেন্সির ক্ষেত্রে বেশ একটু ভয়ানক। সুতরাং এই জিনিসটা যারা ইউজ করে তাদের ক্ষেত্রে যেমন সাইড এফেক্ট কিছু নেই, কারণ কিছু ইউজ করছে না এক্সট্রা, একইভাবে প্রেগনেন্সির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। তারপর যে পদ্ধতি যেটা ম্যাক্সিমাম মানুষ ইউজ করে থাকে সেটা হলো বাধাদায়ক পদ্ধতি বা বেরিয়ার। বাধাদায়ক বা বেরিয়ার বলতে কী বোঝায়? নর্মাল জিনিস। আমি একটা জাস্ট বেসিক ছবি আঁকছি। ধরো একটা মহিলার ক্ষেত্রে এটা ইউটেরাস আঁকলাম, যে ছবিটা একটু আগে এঁকেছিলাম এই ধরনের। এই মহিলার এটা ধরো জননাঙ্গ আমি অঙ্কন করেছি। আমি কিছুক্ষণ আগেই বললাম যে এই গোল জিনিসটা এর মধ্যে বাচ্চা থাকে, এটা হলো ইউটেরাস, ইউ লিখলাম। এবং ইউটেরাস এর মাঝখানে এরকম একটা সরু জায়গা থাকে, একে বলা হয় সার্ভিক্স, একে সি লিখলাম। এরপর একটা জায়গা আছে যে জায়গাটায় জেনারেলি ইন্টারকোর্স হয়, এটা হলো ভ্যাজাইনা, একে বাংলায় বলা হয় থাকে যোনি। এখন একটা মানুষ যখন ইন্টারকোর্স করে তখন এই ভ্যাজাইনার মধ্যেই তার জননাঙ্গ প্রবেশ করিয়ে থাকে। বাধাদায়ক পদ্ধতি মানে কি? যখন পুরুষ একটা তার জননাঙ্গ এই ভ্যাজাইনার মধ্যে প্রবেশ করে তখন তার সিমেন্টটাও ডিসচার্জ কিন্তু কোথায় হয়? এই ভ্যাজাইনা বা সার্ভিক্সের এই মুখের কাছে কিন্তু জেনারেলি হয়ে থাকে, এই জায়গাতে ডিসচার্জটা হয়ে থাকে। এই ডিসচার্জটা এখানে হয়, তার মানে কি এগুলো যেগুলো এঁকেছি এগুলো সব ধরো স্পাম, এবং স্পামটা কি হয় ধীরে ধীরে এগোতে থাকে এবং এই নালীর মধ্যে প্রবেশ করলে এখানে ধরো ডিম্বাণু ওয়েট করছে, এই ডিম্বাণুর কাছে গিয়ে ফার্টিলাইজ করে। এখন কোনোভাবে ধরো আমি এখানে একটা বাধাদায়ক কিছু পদ্ধতি লাগিয়ে দিয়েছি, বাধা দিয়ে দিয়েছি, ধরো গেট অফ করে দিয়েছি, তাহলে তো প্রবেশ করতে পারবে না। তখন তাকে বলা হয় বাধাদায়ক বা বেরিয়ার পদ্ধতি। জেনারেলি পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রে বাধাদায়ক পদ্ধতি হয়ে থাকে। পুরুষের ক্ষেত্রে একটাই জিনিস, সেটা হলো কন্ডম। মহিলার ক্ষেত্রে অনেকগুলো ভ্যারাইটিস জিনিস আছে যেগুলো ইউজ করতে পারে। এই কন্ডমটা খুব ফেমাস জিনিস। জেনারেলি কন্ডম দেখেছো হয়তো এরকম ধরনের একটা রাবার বা ল্যাটেক্সের তৈরি একটা কভার, যেটা কি করে থাকে একটা পুরুষ তার পেনিস বা জননাঙ্গের ওপর কভার করে রাখে বা পরিয়ে রাখে, যার ফলে কি হয় যখন ইন্টারকোর্স করে, আমি যেমন দেখেছি যে ডিসচার্জটা এখানে পড়ছে, তখন পুরুষ যদি তার যে পেনিসের ওপর বা জননাঙ্গের ওপর এই কন্ডমটা পরে থাকে তখন তার ডিসচার্জটা ডাইরেক্টলি এখানে হয় না, কোথায় হয়ে যায়? এই কন্ডমের মুখে বা কন্ডমের মধ্যে কিন্তু ডিসচার্জটা থেকে যায়। যদি এখানে থেকে যায় তাহলে কোনোভাবে মহিলার কিন্তু শরীরের মধ্যে যেহেতু সিমেন্ট বা ডিসচার্জটা বা স্পামটা গেল না, সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা
প্রেগনেন্সি থাকে না। এবার কিছু কিছু ক্ষেত্রে এটা ফেলিওর রেট দেখা যায়, যদি কোনোভাবে লিক করে কন্ডম বা কোনোভাবে যদি ফেটে যায়, তখন কিন্তু স্পার্ম যদি একটু হলেও লিক করে, 1% হলেও লিক করে, তখন কিন্তু প্রেগনেন্সির একটা সম্ভাবনা থেকে যায়। সুতরাং এতেও কিন্তু ভয় আছে, কিন্তু এর এক্সট্রা অনেক কিছু সুবিধা আছে। আমাদের জেনারেলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড বহু জিনিস বহু মানুষের হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি একটা মহিলা এবং পুরুষ আনপ্রোটেক্টেডভাবে করে, আনপ্রোটেক্টেড মানে উইথাউট কন্ডম যদি করে থাকে তখন তাকে আনপ্রোটেক্টেড আমরা বলে থাকি। আনপ্রোটেক্টেডভাবে যদি করে তাহলে পুরুষ এবং মহিলার ওই সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় বিভিন্ন রোগের কিন্তু আদান প্রদান হতে পারে, যদি থাকে। ম্যাক্সিমাম মহিলার বা পুরুষের ক্ষেত্রে থাকে না, যদি থাকে সেক্ষেত্রে হতে পারে। তো এই কন্ডম বা যদি কোনো রকম প্রোটেকশন যদি ইউজ করা হয় তখন কিন্তু ওই এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হয় না। সুতরাং এই কন্ডম যদি কেউ ইউজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু এসটিডি না হওয়ার সম্ভাবনা প্রায় অনেক শতাংশ বেশি, না হওয়ার সম্ভাবনা, অর্থাৎ হবে না, খুব ভালো জিনিস, সেক্ষেত্রে এটা প্রোটেক্টিভ জিনিস। এছাড়া এটা যেমন পুরুষদের কন্ডম এঁকেছি, একইভাবে মহিলাদের কন্ডমকে আমরা বলে থাকি ফেমশিল্ড। এছাড়া মহিলাদের আছে ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপ এবং ভল্ট ক্যাপ। এই প্রত্যেকটা জিনিস কী করে, এই সার্ভিক্সের কাছে জেনারেলি লাগিয়ে দেওয়া হয়ে থাকে, কোনোটা ক্যাপ ফর্মে থাকে, যে সার্ভাইকাল ক্যাপ মানে এটা সার্ভিক্স এখানে ক্যাপ টাইপে লাগিয়ে দেওয়া হয়, যার ফলে স্পার্ম ভিতরে যেতে পারে না। ভল্টও একই রকম জিনিস এখানে ইউজ করা থাকে, ডায়াফ্রামও কম বেশি একই রকম জিনিস, প্রত্যেকটা নিয়ে ডিসকাশন করছি না। এই প্রত্যেকটা জিনিস মহিলার জন্য ইউজ করার, ছেলেদের জন্য একটাই জিনিস ইউজ করে, সেটা হলো কন্ডম। এরপর হচ্ছে রাসায়নিক বা কেমিক্যাল পদ্ধতি। তো হচ্ছে কোনো কারণে একটা মহিলা বা একটা পুরুষ কেউ কন্ডম ইউজ করতে চাইছে না এবং এর ন্যাচারাল পদ্ধতিরও আওতায় নেই বা তার জ্ঞান নেই, তাহলে সে কী করতে পারে না, যে ইন্টারকোর্সের পূর্বে কী করতে পারে, একটা বিশেষ ধরনের কেমিক্যাল সেটা কিন্তু এই যোনি গাত্রে লাগাতে পারে। এই যোনি গাত্রে যদি লাগিয়ে দেয়, কোনোভাবে যদি এখানে সিমেন্ট ডিসচার্জ যখন হবে তখন এই যোনি গাত্রে লাগানো এই ক্রিমটা কী করবে, স্পার্মকে মেরে দেবে। সেই জন্য এই ক্রিমটার নাম হলো স্পার্মিসাইডাল। স্পার্মি মানে স্পার্ম মানে শুক্রাণু, সাইডাল মানে মেরে দেওয়া, অর্থাৎ শুক্রাণুকে যখন মেরে দেওয়া হবে তখন তাকে বলা হয় স্পার্মিসাইডাল, এবং এটা একটা ক্রিম রূপে পাওয়া যায় বলে একে বলা হয় স্পার্মিসাইডাল ক্রিম। এটা কোথায় ইউজ করা থাকে, জেনারেলি একটা মহিলার যোনি বা ভ্যাজাইনার মধ্যে ইউজ করা হয়ে থাকে। তো এই ছিল এই তিনটে পদ্ধতি। এরপর সবথেকে বেশি যেটা ইউজ হয়ে থাকে আইইউডি এবং হরমোনাল, ওটা নিয়ে আমি ডিসকাস করছি। চলো ওটার দিকে এগিয়ে যাওয়া যাক। এবার যেটা নিয়ে বললাম যে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা নিয়ে ডিসকাশন করব। সেটা হলো একটা হলো আইইউডি আর একটা হলো হরমোনাল। প্রথমে প্রশ্ন যে আইইউডি মানে কি। আইইউডির পুরো কথা হলো ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। জিনিসটা একটু ব্যাখ্যা করে দিলে নিশ্চয়ই ভালো হবে। অনেকক্ষণ ধরেই আমি অনেক ইউটেরাসের ছবি আঁকছিলাম। এ দেখো এ ধরনের একটা ইউটেরাসের ছবি আঁকছিলাম না, লাগভাগ এরকম বেসিক একটা ছবি আঁকলাম ইউটেরাসের। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, ইন্ট্রা শব্দের মধ্যে হলো মধ্য, ইউটেরাইন মানে হলো ইউটেরাস, আর ডিভাইস মানে যন্ত্র। অর্থাৎ এই ইউটেরাসের মধ্যে যখন কোনো একটা যন্ত্র আমরা রেখে থাকি তখন তাকে আমরা বলে থাকি ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। অনেকে দেখে ভাবছো যে এটা কী এঁকেছি, এটা কাস্তে কুরুলের মতো কিছু এঁকেছি, না, এটাই হলো আইইউডি বা ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। এই ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন শেপেড হতে পারে। জেনারেলি ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস এস শেপেড হয় অথবা টি শেপেড হয়, ম্যাক্সিমাম টি শেপেড হয়, কিছু কিছু ক্ষেত্রে এস শেপেডও দেখতে পাই। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করে যে আইইউডি কেমন টাইপের দেখতে হয়, অ্যান্সার হবে এস টাইপ বা টি টাইপের আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। এবার যদি জিজ্ঞাসা করার ক্যাটাগরি কত ধরনের হতে পারে, তো প্রথমে হচ্ছে নন মেডিকেটেড, তারপর হচ্ছে মেডিকেটেড, কপার রিলিজিং, তারপর হচ্ছে মেডিকেটেড হরমোন রিলিজিং। এই আইইউডি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে কিসের তৈরি হয়, জেনারেলি দু ধরনের তৈরি হতে পারে, একটা হলো প্লাস্টিক আর একটা হলো মেটাল। কিছু ক্ষেত্রে প্লাস্টিকের ওপরেই বিশেষ কিছু মেটালিক জিনিস লাগানো থাকে। যখন কোনো একটা বিশেষ ধরনের ধাতু লাগানো হয়, যেমন কপারটাই ম্যাক্সিমাম ইউজ হয়ে থাকে, যদি কপার লাগানো থাকে তখন তাকে আমরা বলে থাকি যে মেডিকেটেড কপার রিলিজিং আইইউডি। অর্থাৎ যেই আইইউডিটা আমি লাগাচ্ছি এখানে এর মধ্যে কপার আছে এবং এই কপারটা এখানে নিঃসরিত হতে থাকে, কপারটা বেরোতে থাকে, ওকে, তাকে বলবো কপার মেডিকেটেড। এর উদাহরণ কি আছে, বাজারে কোন কোন জিনিস আমাদের ইউজ হয়ে থাকে, এটা কম বেশি সবাই জানো, কপারটি, মাল্টিলোড 375, এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব এমসিকিউ এর জন্য আমাদের, এবং বর্তমান তথ্য জীবনেও কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা বহু মানুষের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। কপারটি বর্তমানে সব থেকে বেশি মানুষের ক্ষেত্রে ইউজ হয়। একটা মহিলা যখন প্রেগনেন্ট হলো, প্রেগনেন্ট পর তাকে জিজ্ঞাসা করা হয় যে কবে বাচ্চা নেবে, ও বলে 2 থেকে 3 বছর পর বা 4 বছর বা 5 বছর পর বাচ্চা নেব। তো তার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে যখন বাচ্চাটা ডেলিভার হলো, সেক্ষেত্রে যখন সার্ভিক্স তার প্রসারিত আছে, তখন এই ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসটা এই যোনির মধ্যে দিয়ে এখানে লাগিয়ে দেওয়া হয়ে থাকে, বা সিজারিয়ার ক্ষেত্রে এখানে ডাইরেক্টলি সিজার করার পর লাগানো হয়। তবে এটা যদি লাগাতে চাই আমাকে খুব তাড়াতাড়ি লাগাতে হবে, অথবা উইদিন 24 ঘন্টার মধ্যে লাগালে ভালো, তা না হলে প্রায় 3 সপ্তাহ গ্যাপের পর লাগাতে হয়। কারণ একটা বাচ্চা যখন জন্মে যায় তারপরে কিন্তু যদি 24 ঘন্টার মধ্যে লাগানো হয়,
বা 24 ঘন্টার পরে যদি লাগানো হয় বেশ কিছু ক্ষতিকারক প্রভাব দেখা যেতে পারে। সেই কারণে আমরা জেনারেলি কখন লাগিয়ে থাকি এটা একদম ডেলিভারির পর অথবা বেশ কিছুদিন পর, 3 সপ্তাহ পর মিনিমাম। তারপরে যেটা মিস আউট করে গেলাম সেটা হচ্ছে নন মেডিকেটেড। নন মেডিকেটেডে এই কপার বা হরমোন কোনো জিনিস থাকে না, জাস্ট একটা প্লাস্টিকের লুপ থাকে, যেমন উদাহরণ হচ্ছে লিপস লুপ। এটা কিন্তু আগের বছর জেন পাসের কোশ্চেন এসেছিল, বহুবার নিটে এসেছে, বহুবার বোর্ডসের কোশ্চেনেও কিন্তু এসেছে। সুতরাং এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। তো লিপস লুপ হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান অফ দ্য একটা পয়েন্ট, যেটা এর সঙ্গে কিন্তু ভ্যারিয়েবলি দিতে পারে যে কোনটা মেডিকেটেড বা নন মেডিকেটেডের উদাহরণ। তো মনে রাখবে একটাই উদাহরণ লিপস লুপ, এটা হচ্ছে নন মেডিকেটেড। কপার নিঃসরণকারী বললাম, যেমনভাবে কপার এখানে নিঃসরিত হয় একইভাবে এই কিছু কিছু আইওডিতে হরমোন নিঃসরিত হয় এবং হরমোন তার এফেক্ট দেখায়, যেটা ওখানে গিয়ে পুরো ডিসকাস করছি। এরকমই একটা হরমোন আইওডির নাম হলো LNG20। এটাও নিটের জন্য খুব ইম্পর্টেন্ট, বহুবার কিন্তু প্রিভিয়াস ইয়ারে দিয়েছে। এবার এই যে জিনিসটা আমি বললাম এর কাজ কি, আলটিমেট কাজ কি করে, বললাম যে কপার নিঃসরণ হয়, বললাম যে হরমোন নিঃসরণ হয়। তো কি হয়, জেনারেলি আইওডি বা ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস একটা মহিলার ক্ষেত্রে যখন লাগানো হয় তার ক্ষেত্রে ও বিভিন্ন ধরনের কাজ করে। তার মধ্যে একটা মেন যে কাজ সেটা হলো যেই কথাটা আমরা এতক্ষণ ধরে বলছিলাম না, যে এখান থেকে ডিম্ব নিঃসরণ হয় এখানে গিয়ে থাকে। তো এরা জেনারেলি এই ডিম্ব নিঃসরণে বা ওভুলেশনে বাধা দেয়, অর্থাৎ একটা মহিলার ক্ষেত্রে এটা লাগানো থাকলে ওভুলেশন হয় না। এছাড়া বহু জিনিস আরও করে থাকে, যেমন কপার যদি এখানে থাকে তাহলে কপার যদি নিঃসরিত হয় এখান দিয়ে যখন স্পাম এখানে যাবে তখন কপার কি করে, স্পামকে জেনারেলি মেরে দেয়, তাহলে ওটা একটা স্পার্মিসাইডাল হিসাবেও কিন্তু কাজ করে থাকে। তো আইওডি জেনারেলি ভারতবর্ষের বুকে সব থেকে বেশি মানুষ ইউজ করে থাকে এবং এটা খুবই এফেক্টিভ, 0.7% পর্যন্ত হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে 100 জনের 0.7% মানুষের ফেলিওর রেট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। একদম ফেলিওর রেট নেই এটা বলা ভুল। তো খুব কম মানুষের ক্ষেত্রে জেনারেলি এটা ফেলিওর হিসাবে দেখা যায়, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কিন্তু এটা সফলভাবে কাজ করে থাকে। এরপর যেটা আছে সেটা হলো হরমোনাল। এটা গ্রাম বাংলার বুকে বা যে কোনো মানুষের ক্ষেত্রেই কম বেশি যারা এটা লাগাতে ভয় পায় তারা কিন্তু এটাকে একমাত্র পদ্ধতি হিসাবে নেয়। এই ওরাল পিল, ওরাল মানে কি, মৌখিক, পিল মানে হচ্ছে বড়ি, অর্থাৎ মুখের কিছু বড়ি আছে যেগুলোকে খেলে কি হয় না গর্ভনিরোধ হয়ে থাকে বা সেই ক্ষেত্রে কন্ট্রাসেপশন হয়ে থাকে। তো ওরাল পিল বিভিন্ন ধরনের হয়ে থাকে, জেনারেলি ওরাল পিল হয়ে থাকে হরমোন বেস, কি বেস, হরমোন, অর্থাৎ আমাদের শরীরের বেশ কিছু প্রয়োজনীয় হরমোন আছে যেগুলো কী করে থাকে, মেনস্ট্রুয়াল সাইকেলকে রেগুলেট করে। সেটার নাম কি, এক নম্বর হলো প্রোজেস্টেরন, 2 নম্বর হলো ইস্ট্রোজেন। তো এই ওরাল পিলগুলো জেনারেলি প্রোজেস্টেরনের তৈরি হতে পারে অথবা ইস্ট্রোজেনের হতে পারে অথবা দুটোই একত্রে মিলিত হয়েও কিন্তু হতে পারে। যদি একত্রে মিলিত হয়ে হয় তাকে আমরা বলে থাকি কম্বাইন্ড পিল। তোমরা দেখেছো বহু আশা ওয়ার্কার সাধারণভাবে যদি কোনো একটা মহিলা সবেমাত্র বিয়ে হয়ে থাকে তার বাড়িতে এসে বিভিন্ন ধরনের পিল কিন্তু ডেলিভার করে, মালা এন, মালা ডি, এগুলো শুনেছো, এগুলো হচ্ছে সব কম্বাইন্ড পিল, অর্থাৎ প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন দুটো মিলিত পিল, তার উদাহরণ। এখন এই পিলগুলো যখন দেয় কোনোদিন যদি তোমরা দেখো তো দেখবে যে পিলের একটা এরকম ট্যাবলেট দিয়ে থাকে, এই ট্যাবলেটের মধ্যে এরকমভাবে 7টা কিন্তু ট্যাবলেট একটা রোতে থাকে, এরকম 4টে রো থাকে, 4টে রো থাকলে 7টা করে কত হবে, নিশ্চয়ই 28টা হবে। কটা হবে, 28টা। তো একটা মহিলাকে বলা হয় যে তোমার প্রথম যখন ব্লিডিং বন্ধ হয়ে যাবে তারপর থেকে তুমি কিন্তু এই ট্যাবলেট একটা করে খেতে থাকবে, ব্লিডিং যখন চালু হবে খেতে থাকবে এবং এইভাবে যাবে, আবার এইভাবে দ্বিতীয় সারিতে আসবে, তৃতীয় সারিতে এইভাবে আসবে, এইভাবে 21 ডেজ খেতে হয়। কতদিন, 21 দিন। এখন প্রশ্ন যে এখানে তো 28টা আঁকা আছে, তাহলে কিসের জন্য? 21 ডেজ পর্যন্ত কি করা হয় না, এই হরমোনাল থেরাপি চলতে থাকে। এরপরে এখানে যে 7টা থাকে এই 7টা ট্যাবলেট জেনারেলি লাল রঙের হয়ে থাকে আর এগুলো সাদা রঙের হয়। এই লাল ট্যাবলেটগুলো কিছুই না, এগুলো হলো আয়রন ট্যাবলেট। কিসের ট্যাবলেট? আয়রন ট্যাবলেট। অনেকের প্রশ্ন হবে বেকার আয়রন ট্যাবলেটের কী প্রয়োজন আছে? আমরা দেখতে পাই জেনারেলি একটা মহিলার ক্ষেত্রে যখন মেনস্ট্রুয়াল সাইকেল হয় তখন প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। ব্লিডিং হলে তার বডির মধ্যে আয়রনের পরিমাণ কমে যায়, সেই জন্য আয়রনটা যাতে ভরপুর হয় সেই কারণে দেওয়া হয়। আর এর মুখ্য উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে 21 দিন খাবার পর একটা যদি গ্যাপ চলে যায় একটা মানুষ কিন্তু ভুলে যাবে যে আবার কবে ট্যাবলেট চালু করব। সেক্ষেত্রে এই 7টা দিন যদি একটা কিছু উপকারী জিনিস দেওয়া যায় যেটা তার কোনো ক্ষতি না বরং উপকার করবে এবং সেই সঙ্গে পরের ট্যাবলেটটা শুরু করতে তার পক্ষে সহজ হবে, সেই কারণে 7টা কিন্তু আয়রন ট্যাবলেট দেওয়া হয়। এগুলো শেষ হলে আবার সে অন্য একটা প্যাকেট ধরবে বা অন্য একটা ট্যাবলেটের যে ফর্ম থাকবে সেটাও ধরবে। তো এটাকে বলা হয় ওরাল পিল। এটা বহু মানুষকে তোমরা খেতে দেখবে যারা আইওডি ইউজ করে না, জেনারেলি আইওডি কম মানুষ যদি ইউজ করে তারা কিন্তু এইটা অবশ্যই করে। ঠিক আছে, তো জেনারেলি এটা আমাদের সাবসেন্টার হিসেবে পাওয়া যায় মালা এন বা মালা ডি। এছাড়া বিভিন্ন নামে পাওয়া যায়, তোমরা সাহিলি নামে একটা শুনেছো যেটা কিন্তু নন হরমোনাল, কোনো রকম কিন্তু হরমোন কিন্তু ওর মধ্যে থাকে না।
এছাড়া মিনি পিলের নাম শুনেছো, যার মধ্যে প্রোজেস্টিন থাকে। তো এই ধরনের বহু জিনিস আছে যেগুলো জানার অত বেশি প্রয়োজন নেই, জাস্ট কাজটা বলে দিলাম এটুকুই। এরপর হচ্ছে ইনজেকশন। কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে দেখা যাবে সাব সেন্টার বা বিভিন্ন ধরনের মেডিকেল কলেজে দেখবে যে ইনজেকশন দেয়। ইনজেকশনের একটা বিখ্যাত নাম আছে, তার নাম হলো অন্তরা। কী নাম? অন্তরা। এই অন্তরার মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট আছে হরমোনেরই, যেই কম্পোনেন্টগুলো থাকার কারণে কি হয়, তার ক্ষেত্রে 3 মাস পর্যন্ত কোনো রকম প্রেগনেন্সি অসুবিধা থাকে না, প্রেগনেন্সির সম্ভাবনা থাকে না। তো অন্তরা ইউজ করলে এর বেনিফিট কি না, একটা করে হসপিটাল যাবে, 3 মাস পর পর একটা করে ইনজেকশন নেবে, বাস ঝামেলা কিন্তু শেষ। সুতরাং এর ক্ষেত্রে কিন্তু কোনো সেরকমভাবে ঝামেলা নেই, 3 মাস পর পর যাবে, একটা করে ইনজেকশন নেবে এবং সে প্রেগনেন্সি থেকে আটকাতে পারে। এরপর হলো ইমপ্ল্যান্ট। ইমপ্ল্যান্ট কিছুই নয়, এরকম 6টা কাঠির মতো জিনিস থাকে যার মধ্যে হরমোনই থাকে। এগুলোকে এই আর্মের উপর কী করা হয়, 6টা এইভাবে প্রবেশ করে দেওয়া হয়, যার মধ্যে হরমোন থাকে এবং হরমোনগুলো রিলিজ হলে যে কাজগুলো এখানে বলছিলাম হরমোনাল কাজ, অর্থাৎ ডিম্বনিঃসরণে বাধা দেওয়া, সেই কাজটা কিন্তু করে থাকে। এরপর হলো এমার্জেন্সি। এটা খুব প্রয়োজনীয় এবং বহু মানুষের প্রয়োজন পড়ে। হঠাৎ করে কেউ আনপ্রোটেক্টেড সেক্স করে নিয়েছে এবং তার ভয় লাগছে যে সেই সময় প্রেগনেন্সি হতে পারে, অর্থাৎ নিরাপদ সময়ের যে কথা বলছিলাম তার মধ্যে হয়তো নেই সে। তাহলে সেক্ষেত্রে কী করে, জেনারেলি সম্ভাবনা যদি থাকে তাহলে উইথিন 72 ঘন্টার মধ্যে বিশেষ কিছু ওরাল পিল বা বিশেষ কিছু পিল যদি খায়, তাকে এমার্জেন্সি পিল বলা হয়, তাহলে সেগুলোর ক্ষেত্রে কী হয়, তাদের প্রেগনেন্সি কিন্তু আটকে যায়। এই প্রেগনেন্সি পিল বা এমার্জেন্সি পিলের নাম হলো আনওয়ান্টেড 72। অনেকজনই শুনেছো, ওষুধের দোকানে গিয়ে দেখেওছো হয়তো, বা বহুজনকে বলতেও শুনেছো, এমার্জেন্সি পিলের নাম হলো আনওয়ান্টেড 72। এইটুকুই ছিল আজকের ভিডিও। এই ধরনের কোনো টপিকের উপর যদি আরও ভিডিও চাই তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ অল। স্টে হেলদি, স্টে সেফ।